পিপিলিকার পাখা গজায় মরিবার কালে। আজকে যে ঘটনা ঘটাইছে মারি দুইজন দুই জায়গা দিয়া ভারতের যে চাপ দিছে, এই চাপে ভারতের অবস্থা কি হবে? দুঃসাহস কারে বলে, কত প্রকার কি কি একটা রাষ্ট্রে শেষ করে দিছে। ক্ষত বিক্ষত ভারত, একদিনে 500 সেনা নিহত। এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ। ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিজয়ের দিনে আরেকটি বিজয় এসেছে বাংলাদেশের। খুবই খারাপ অবস্থা হয়েছে ভারতের, প্রাণ বাঁচাতে অনেকের কাছেই হাত পাচ্ছে। নরেন্দ্র মোদীর এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদীর এই মেসেজ আমাদের সরকারের নিন্দা ফিন্দা দিয়ে কাজ হবে না, টোটাল কাট আপ সম্পর্কে নিয়ে যেতে হবে। এদিকে রাজধানী ঢাকাতে সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীদের কঠিন পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার কঠিন বিপদে ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশ নিয়ে তো ভাই আতঙ্কে আছে ভারত। একে তো ভাই লালমনির হাটে যেই বিমান ঘাঁটিটা মানে চালু করতেছে নতুন করে, আবার মানে যেসব খেলা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখানো শুরু করছে, কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর ইউনূস। সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এই সুযোগ আর মিস করা যাবে না। বাংলাদেশ কিনতে চলেছেন 16টা ফাইটার জেট এবং 1 সেকেন্ড দেরি করতে চান না, চায়নাকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেওয়া হয়েছে। এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে। প্রস্তুতিও চলছে জোরে সোরে। বাংলাদেশের আকাশ সীমা এখন আরো নিরাপদ হতে যাচ্ছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল। কথায় কথায় মানুষের মন জয় করার জন্য ভারতকে বিরোধিতা করেন, ভারতকে বেছে নেন, ভারতকে টার্গেট করেন। 16ই ডিসেম্বর সারাদিন অনেক কিছু হওয়ার পর রাতেও কিন্তু তেমনি কর্মীরা তারা তাণ্ডব চালাচ্ছে রাজপথের মধ্যে এবং অনেক কিছুই করছে। 16ই ডিসেম্বর যেমন বিজয়ের দিন, ঠিক তেমন কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি বিজয় এসেছে আজকের এই দিনে। গাইজ, আপনারা সবাই জানেন ভারত বাংলাদেশকে অনেক কথা বলতো, অনেক চক্রান্ত করত, যুদ্ধের ঘোষণা দিয়েছিল। এখন কিন্তু বড় একটা ঘোষণা এসেছে এবং বড় একটি সুসংবাদ এসেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বাংলাদেশের আরেকটি বিজয় কিভাবে এসেছে এই আজকে 16ই ডিসেম্বরে। সবকিছু আপনাদেরকে দেখাবো, আমরা ঘটনাস্থলে যাব এবং লাইভ সহকারে সেই যুদ্ধের ভিডিওগুলো দেখাবো, কিভাবে তারা আক্রমণ করতেছে, অন্যদিকে সবাই কি আলোচনা করতেছে আবার সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, অনেক কিছু কিন্তু হয়েছে আজকের এই 16ই ডিসেম্বর দিনটিতে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই সব বিষয়গুলা। আমরা কতবার এই ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানেই কিন্তু দেখতে পারবেন রাতভর কি হচ্ছে, অন্যদিকে কিভাবে বাংলাদেশের বড় একটি বিজয় এসেছে। এই যে দেখুন, এক ইউটিউবারকে দেখলাম যে সে একের পর এক বাংলাদেশকে পচিয়ে ভিডিও বানাচ্ছে। তার মতে বাংলাদেশ নাকি একদম দুর্বল একটি দেশ, বাংলাদেশকে চাইলেই নাকি যে কোনো সময় ভারত অথবা আরাকান আর্মি দখল করে নিতে পারে। তার ভিডিওতে সে দেখাচ্ছে ভারত কখনো বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিচ্ছে, কখনো রংপুর দখল করে নিচ্ছে, কখনো সিলেট দখল করে নিচ্ছে। এবং তাদের দাবি যে তাদের হাতে যে রাফেল যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলো নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান, এবং বাংলাদেশের কাছে যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলো দিয়ে নাকি পিছন দিয়ে কালো ধোঁয়া বের হয়, আরও নানা রকম কথা। বাংলাদেশে নাকি কোনো রকম অস্ত্রশস্ত্রই নেই। তো বন্ধুরা, কলকাতার সেই ইউটিউবারের জবাব হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি এবং বাংলাদেশের হাতে কি কি অস্ত্র আছে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে সে সম্পর্কে সঠিক এবং তথ্যমূলকভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করছি, কারণ এটা আপনার আমার গর্বের বিষয়, এটা আপনার আমার বাংলাদেশের ভবিষ্যতের বিষয়। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর 16টি অস্ত্র, যে অস্ত্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত। তাই এই অস্ত্রগুলোকে আবারও আমাদের এই ভিডিওতে তুলে ধরা হলো। নাম্বার 9, কমব্যাট অ্যাটাক ইউভি ড্রোন। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অ্যাটাক ইউভি মডেলের ড্রোন কিনেছে, আর এই অ্যাটাক ইউভি রাখা আমাদের জন্য খুবই জরুরি। আর এই ড্রোনটি মূলত যুদ্ধ এলাকায় নজরদারি, শত্রুর অবস্থান নির্ণয় এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দিতে পারে, এমনকি এটা নিজেও মিসাইল ফায়ার করতে সক্ষম। আর এই ড্রোনটি যেহেতু তুরস্কের তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। বর্তমানে এটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে আধুনিক ড্রোন। নাম্বার 8, টাইপ এ MLRS ব্যালিস্টিক মিসাইল বা বোরা 2 মিসাইল। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইলটি অন্যতম, কারণ এই মিসাইলটি বাংলাদেশের 3 বাহিনী ব্যবহার করে থাকে। আর এই মিসাইলের ওজন 2500 কেজি। আর এই মিসাইলটির রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। আর এই মিসাইলটি তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করেছে। এই মিসাইলটি একদম নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশ মোট কি পরিমাণ এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে তা গোপন রাখা হয়েছে। এই মিসাইল দিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমানকেও 1 মিনিটে ধ্বংস করে ফেলা সম্ভব। এছাড়াও এই মিসাইলটি 300 কিলোমিটারের মধ্যে যে কোনো কিছু ধ্বংস করে ফেলতে সক্ষম। নাম্বার 6, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে জানিয়েছে তারা 8টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছে। তবে অ্যাপাচি নাম শুনে অনেকে ভাবতে পারে অ্যাপাচি মোটরসাইকেল,
তবে এটি কোনো মোটরসাইকেল না, এটি একটি অ্যাটাক হেলিকপ্টার। তবে যাই হোক, এই হেলিকপ্টারটি মূলত একটি যুদ্ধ হেলিকপ্টার। অ্যাপাচি হেলিকপ্টারটি মূলত তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য বিশ্ববিখ্যাত। আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি হেলিকপ্টার একাই যথেষ্ট। যুদ্ধক্ষেত্রে একটা হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তাই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না। এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে। শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তের মধ্যে ছাই বানিয়ে ফেলতে পারে এই হেলিকপ্টারটি। আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে চলে এলে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। নাম্বার 5, বিএনএস বঙ্গবন্ধু। যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে প্রথম যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যা 280 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত আনতে সক্ষম। বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের 8টি FM-19 মিসাইল, যা 15 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম। এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম। এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম। আর বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না। এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ ও আকাশে বিমান বাহিনীর MiG-29 এবং পানির নিচে সাবমেরিন বহন নিয়ে চলাচল করে থাকে। তাহলে আপনি বুঝতে পেরেছেন এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য। আর এই যুদ্ধজাহাজের কারণেই ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না। নাম্বার 4, Yak-130 যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি এমন এক যুদ্ধবিমান যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে। এই Yak-130 যুদ্ধবিমানটি মায়ানমার, ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই, কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক। এই যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসেবে ব্যবহার করা যাবে। আর সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব। এই যুদ্ধবিমানটির ওজন 7250 কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার। এই যুদ্ধবিমানটি 3000 কেজি পিলেলোড বহনে সক্ষম। বিমান বাহিনীতে 9 ধরনের মিসাইল ও 2টি মেশিন গান রয়েছে। 2 পাখার নিচে 3টি করে 6টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে। বিমানটি চালানোর জন্য 2 জন পাইলটের প্রয়োজন পড়ে। আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের সেফটি ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশে মোট 16টি Yak-130 মডেলের যুদ্ধবিমান রয়েছে। এই যুদ্ধবিমানটি মিয়ানমারের কাছে এক প্রকার দুঃস্বপ্নের মতো। নাম্বার 3, মিং ক্লাস সাবমেরিন। ভারত ও মিয়ানমারের কাছে বড় একটা হুমকি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট 2টি সাবমেরিন রয়েছে, যা চীনের কাছ থেকে কেনা হয়েছে। আরও 4টি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে। অনেকে বলাবলি করে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরনো মুড়ির টিন। আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বাংলাদেশ সাবমেরিনগুলোকে নিজের প্রয়োজন মতো আপগ্রেড করে নিয়েছে। আর এই এক একটি সাবমেরিন 36টি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম। এর এক একটি রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। এই সাবমেরিনটি দিয়ে চাইলেই 15 কিলোমিটার দূরে থেকেই মিয়ানমারের পুরো জাহাজ বহরকেই ধ্বংস করে ফেলা সম্ভব। এছাড়াও এই সাবমেরিন দিয়ে 32টি নেভাল মাইন বসানো সম্ভব, যার দ্বারা ফাঁদ পেতে মিয়ানমারের সকল যুদ্ধজাহাজকে ধ্বংস করে ফেলা সম্ভব। এসব ছাড়াও মিয়ানমারের কাছে এখনও এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে মিয়ানমার পানির নিচে ডুবে থাকা এই সাবমেরিনটিকে ধ্বংস করতে পারে। তবে মিয়ানমারও রিসেন্টলি একটি সাবমেরিন কিনেছে ভারত থেকে, যেটি 60 থেকে 70 বছরের পুরনো সাবমেরিন। নাম্বার 2, MiG-29। বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হচ্ছে 4র্থ প্রজন্মের MiG-29। বাংলাদেশের কাছে মোট 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে। এই যুদ্ধবিমানগুলো ভারত ও মিয়ানমারের কাছেও রয়েছে। তবে পার্থক্য হচ্ছে বাংলাদেশের MiG-29 গুলো বেলারুশ থেকে আপগ্রেড করে আনা হয়েছে। তাই বাংলাদেশি MiG-29 গুলো ভারত এবং মিয়ানমারের MiG-29 এর চেয়ে বেশ শক্তিশালী। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে রাশিয়া। MiG-29 সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, তাই 1 নম্বরে যাওয়া যাক। নাম্বার 1, রাফেল যুদ্ধবিমান। বন্ধুরা, ফোর্সেস গোল্ড 2030-এর অধীনে বাংলাদেশ বিমান বাহিনী 16টি রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে। আমাদের প্রতিবেশী ভারতও রাফেল যুদ্ধবিমানটি কিনেছে। আর রাফেল যুদ্ধবিমান বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ফ্রান্স। বাংলাদেশ এই যুদ্ধবিমানটি হাতে পেয়ে গেলে মিয়ানমারের বুকে কাঁপন ধরে যাবে। নরেন্দ্র মোদীর এই দুঃসাহস আজকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। নরেন্দ্র মোদীর এই মেসেজ আমাদের সরকারের নিন্দা ফিন্দা দিয়ে কাজ হবে না, টোটাল কাট আপ সম্পর্কে নিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ ইস্যুতে আজকে যে বক্তব্য দিয়েছে এই বিজয় দিবসে, ভারত যে বাংলাদেশ কিনে আসলে কিভাবে আমরা সেটা জানি না, তবে নরেন্দ্র মোদী কিভাবে এটা কিন্তু প্রমাণিত। দর্শক, আজকে আমাদের যখন এই মহান বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে আপনার নরেন্দ্র মোদী সে একটা পোস্ট করছে। তার এই পোস্টে পুরো বাংলাদেশের মধ্যে কাঁপুনি উঠছে। এটা নিয়ে সমন্বয়করা প্রতিবাদ জানাচ্ছে, আমাদের উপদেষ্টারা প্রতিবাদ জানাচ্ছে, এবং কি একজন বাংলাদেশি হিসাবে আমরাও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনার তার পোস্টের মধ্যে আজকে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলছেন, আজ বিজয় দিবস। কার? ভারতের? নো, বাংলাদেশের। আচ্ছা, বলছে কি, আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই।
এইখানে তার এই পোস্টের মধ্যে পরবর্তী অংশে সে লিখছে, তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের দেশকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। নরেন্দ্র মোদী আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগে চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে। তার এই টোটাল স্টেটাসটার মধ্যে কোনো অংশেই বাংলাদেশের কোনো রকম নাম নাই। আপনি চিন্তা করছেন তো তার বক্তব্যটা কি? তাদের ইংরেজিতে লিখছিল, তার বক্তব্য আমি ইংরেজিতে দেখি। সে লিখছে, টুডে অন বিজয় দিবস we honor the courage and sacrifices of the brave soldiers who contributed to India's historic victory in 1971. এখানে সে ভারতকে মেনশন করছে। Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought glory to us. This day is a tribute to the extraordinary valor and their unshakable spirit. Their sacrifices will forever inspire generations and remain deeply embedded in our nation's history. আপনি দেখছেন, মানে বিজয় দিবসটা তাদের পক্ষে তারা নিয়ে গেছে, তাদের দেশ নাকি স্বাধীন হয়েছে, তাদের দেশের সেনারা। ভাই 1971 এই দিনে আমরা জানি ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে, তাদের কিছু সেনা এই দেশে মারা গেছে, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। এ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 53 বছরে বিজয় দিবসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা যারা প্রধানরা আছেন তারা শুভেচ্ছা বার্তা পাঠায়, কিন্তু নরেন্দ্র মোদীর মতন এমন দুঃসাহস বাংলাদেশকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী ভারতে এ পর্যন্ত দেখায়নি। আর এই বার্তার মাধ্যমে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের বিজয়কে ভারত যে কোন লেভেলে, মানে বাংলাদেশকে দেশ হিসেবে তাহলে স্বীকৃতি দিচ্ছে না। 3 দিন আগে তার পররাষ্ট্র সচিব আইসা এখানে নাটক ফাটক করে গেল, আইসা বইলা গেল যে না আমরা এমনি টু এমনি, জনগণ টু জনগণ। এখন বাংলাদেশের বিজয়কে নিয়ে যখন কথা বলা হয়, সেই ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কি হবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে। এই একটা বক্তব্য দিলাম। ভাই আমাদের এসব বক্তব্য, এই আসিফ নজরুলের বক্তব্য বা যারা দিচ্ছেন এই হাসনাতের বক্তব্য, এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যায় না, এগুলো দেশের মিডিয়াতে চলে, ভারতের মিডিয়া এগুলো পাত্তা দেয় না। কিন্তু নরেন্দ্র মোদীর এই পোস্ট কারা কারা দেখছে? আপনি দেখছেন ওয়ার্ল্ড ওয়াইড এই পোস্টটা চলে গেছে। বাংলাদেশ কাঁপছে গৌফে ক্ষোভে গোসায় জিদ্দে তার এই বক্তব্যে। আমরা দেখতে চাই এটার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবৃতি দিয়েছেন, সেখানে ইউনূস সরকারকে তুলোধনা করেছেন এবং বলেছেন যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশকে জিহাদিদের হাতে তুলে দিচ্ছে এবং তার 15 বছরের শাসনকালে কিভাবে বাংলাদেশের উন্নয়ন হয়েছে তার একটা লম্বা ফিরিস্তি তিনি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের স্পিরিটকে অসম্মান করার স্পর্ধা ইউনূস দেখাচ্ছেন কিভাবে? তিনি কি একা একা সিদ্ধান্ত নিচ্ছেন বা তার উপদেষ্টারা একা একা সিদ্ধান্ত নিচ্ছেন? না, তাদের সিদ্ধান্তের পিছনে কাজ করছে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, হিজবুত তাহরির এবং আইএসআই। 70 সালে পাকিস্তানের যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন, তাতে পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশ, সেখানে 98% আসনে জয়লাভ করেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পেয়েছিল 74%। তাহলে 26% ভোট আওয়ামী লীগ পায়নি 70-এর নির্বাচনে। এই 26%-এর মধ্যেই ছিল রাজাকার, আল শামস, আল বাদার প্রভৃতি শক্তি। তাদের নাতিপুতিরাই এখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, মাদ্রাসা শিক্ষিত, মস্তিষ্কে ঘৃণার চাষ, সংখ্যালঘুদের নিধন করা, মুক্তিযোদ্ধাদের কোতল করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। কিন্তু বাংলাদেশ তাদের মানচিত্র কিন্তু ধরে রাখতে পারবে না। একটু পূর্বে তাকাতে বলবো ইউনূস এবং তার জঙ্গি শাসকদের। মংডু পুরো দখল করে নিয়েছে আরাকান আর্মি, 270 কিলোমিটার। অপ্রশস্ত নাফ নদীতে পরিবহন কার্যত বন্ধ। সেন্ট মার্টিনে রসদ পাঠাতে পারছে না বাংলাদেশ। নাফ নদীতে
টহলদারি করছে আরাকান আর্মি, তাদের শক্তিও কম নয় এবং মায়ানমার কার্যত দ্বিখণ্ডিত হওয়ার পথে। মায়ানমারের সামরিক জুন্টা মায়ানমারের অর্ধেকের বেশি জায়গায় তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। আর আরাকান প্রদেশের রোহিঙ্গারা জুন্টার সাথে হাত মিলিয়ে আরাকান আর্মির বিরুদ্ধচারণ করেছিল, তাই আরাকান আর্মি রোহিঙ্গাদের ছেড়ে কথা বলবে না। 2017 সালে অফিসিয়াল ফিগার 7.5 লক্ষ রোহিঙ্গা আরাকান থেকে পালিয়ে চট্টগ্রাম কক্সবাজার এসেছিলেন। এটা অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়াল ফিগারটা আরো বেশি। এখনো শোনা যাচ্ছে 4.5 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আরাকান আর্মি আরাকান থেকে বিতাড়িত করার উদ্যোগ নিয়েছে। যাদের বিরুদ্ধে ভারতীয় আর্মি বাংলাদেশের আর্মিরা লড়েছিল, সেই পাকিস্তানকেই আজ বাংলাদেশ সরকার নিজের বন্ধু মনে করে জড়িয়ে ধরছে। পাকিস্তানের থেকে বন্দুক কিনছে, অস্ত্র কিনছে। দিনের পর দিন পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে। দিনের পর দিন পরমাণু বোমা J-57 এর মতো জেটকে ভাড়া করে ভারতবর্ষকে উস্কে যাচ্ছে। কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধেই কিন্তু ভারতীয় সেনা, বাংলাদেশের সেনা একত্রে যৌথ বাহিনী গড়ে সে সময় লড়েছিল। যদি সেই যুদ্ধ না হতো, আজ কিন্তু পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটাই থাকতো না। পুরো পাকিস্তান হয়ে হয়তো সারা জীবন এইভাবে অন্ধকারে আটকে থাকতে হতো বাংলাদেশি ভাই বোনদের। অর্থাৎ ইতিহাসকে দয়া করে অগ্রাহ্য করবেন না। ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে 1971 সালের 16ই ডিসেম্বর আজকের দিনে বাংলাদেশের কাছে যৌথ বাহিনীর কাছে কিন্তু চূড়ান্ত পরাজয় এবং আত্মসমর্পণ করেছিল সে সময় পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী। ডিসেম্বরের বহু আগে থেকে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত টানা যুদ্ধ করে ক্লান্ত ছিল পাকিস্তানি বাহিনী। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে পাকিস্তানে বসে ভুট্টো সে সময় বাংলাদেশে থাকা জেনারেল ইয়াহিয়া খানকে কড়া ব্যবস্থা নিতে বলেছিলেন বাংলাদেশিদের উপর। সে সময় পূর্ব পাকিস্তানে জেনারেল খানও বুঝতে পারছিলেন এবার হয়তো পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাচ্ছে। পরবর্তীকালে 3 ডিসেম্বর 1971 তারা চেয়েছিল এই যুদ্ধের অভিমুখ পূর্ব পাকিস্তান থেকে ঘুরে পশ্চিম পাকিস্তানে করে দেওয়া হোক। তার জন্য তারা একটি আত্মঘাতী স্টেপ নেয়। তারা কি করে? সে সময় পাকিস্তানি অর্থাৎ পূর্ব পাকিস্তান সেনাবাহিনী জম্মু কাশ্মীরের 7টি বিমান ঘাঁটির উপরে বোমা নিক্ষেপ করে। অর্থাৎ তাদের লক্ষ্যটা ছিল ভারতীয় যে সেনা আছে তাদের অভিমুখটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে ঘুরিয়ে পশ্চিমে নিয়ে যাওয়া হোক। কিন্তু এতে হিতে বিপরীত হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আরো কড়া হতে বলেন ভারতীয় সেনাবাহিনীকে। তারা এই যে পূর্ব থেকে পশ্চিমে এই পুরো বিষয়টা শিফট তো করতে পারেইনি, উল্টে এই যে মুক্তিযুদ্ধদের পিছনে ভারতের সমর্থন ছিল তা কিন্তু ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ক্রমশ প্রকাশ্যে চলে আসে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী সামনে থেকে এসে বাংলাদেশকে কিন্তু সে সময় সমর্থন করেছিল। ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দিয়েছিলেন। সে সময় বলেছিলেন বাংলাদেশ আজ থেকে স্বাধীন রাষ্ট্র, ভারতের মতো একটি দেশ রিকগনাইজড করে বাংলাদেশকে। অর্থাৎ আরো চাপে পড়ে যায় কিন্তু পাকিস্তানের সেই সকল সেনাবাহিনী। পরবর্তীকালে ভারতীয় সেনা এবং বাংলাদেশের যে মুক্তি বাহিনী ছিল তারা একত্রে মিলে নতুন করে যৌথ বাহিনী গড়ে তোলে। এই যৌথ বাহিনী কিন্তু পরবর্তীকালে লাগাতার এই পাকিস্তানের হানাদারি শক্তির বিরুদ্ধে দিনের পর দিন লড়াই করেছিল। পাকিস্তান ভেবেছিল তাদের বিশ্বের অন্য দুটো দেশ সমর্থন করবে, একটি চীন, একটি আমেরিকা। কিন্তু চীনের 1971 সালে সেপ্টেম্বর মাস মাও সেতুং এর যে আন্দোলন তা থামাতে কিন্তু চীন সরকার কার্যত কাহিল হয়ে পড়ে। ফলে চীন কিন্তু এগিয়ে এসে এই পাকিস্তানের সেনাবাহিনীকে সাহায্য করেনি। কিন্তু অপরদিকে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী তিনি তার যে লোকবল আছে তা দিয়ে পাকিস্তানকে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু আমেরিকা কংগ্রেস কিন্তু ভারতের সঙ্গে সে সময় যুদ্ধে যেতে চায়নি, কারণ এরা বুঝতে পারছিল ভারত যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বাংলাদেশকে সমর্থন করছে এর সামনে হয়তো সে সময় কোনো শক্তিশালী দেশই টিকবে না। ফলে দিনের পর দিন পাকিস্তান কিন্তু কার্যত একা হয়ে যায় এবং তারা একা ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী লড়াই দেওয়ার একটা চেষ্টা করেছিল। পরবর্তীকালে এই সময় যখন পাকিস্তান একটু কাহিল হয়ে পড়ে তখন ভারতের সেনাবাহিনী কিন্তু একের পর এক পাকিস্তানে যারা সেনা ছাউনি তাদের উপর বোমা ফেলতে শুরু করে, যারা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চল কিন্তু দখল করে বসেছিল। তখনও পাকিস্তানের মেজর জেনারেলরা ভাবছিলেন আমেরিকা কিন্তু তাদেরকে সাহায্য করতে পারে।
কিন্তু ভারত কিন্তু এরপর আরো একটা মাস্টার স্ট্রোক দেয়। যখন পাকিস্তানের সেনাবাহিনী কার্যত হাল ছেড়ে দিচ্ছে, তারা তখন ঢাকা বিমানবন্দর এবং মঙ্গলা পোর্ট কিন্তু কার্যত ধ্বংস করে দেয়, যেন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশ থেকে পালাতে না পারে। সেই বিমানবন্দর এবং ঢাকা, এই যখন বন্দরগুলো ভারতীয় সেনাবাহিনী কার্যত উড়িয়ে দিয়েছে, ঠিক তখন কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বুঝতে পারে বাংলাদেশকে তাদেরকে স্বাধীন করতেই হবে এবং তাদের দিন হয়তো বাংলাদেশে কার্যত শেষ হয়ে গেছে। ডিসেম্বরে কার্যত পাকিস্তানের যে সেনাবাহিনী তারা হোপলেস, হেল্পলেস ফিল করে। তারা বুঝতে পারে পাকিস্তান এবার যেন বাংলাদেশে ফিরে যায়, এই ব্যবস্থা তাদেরকে করতে হবে। 14 ডিসেম্বর তারা বেপরোয়া হয়ে আরো একটা ভুল পদক্ষেপ নেয়। তারা বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবীর উপর গোলাবর্ষণ করে এবং সেই সকল বুদ্ধিজীবীগুলো কিন্তু মুক্তিযুদ্ধ হয়ে যারা সমর্থন করেছিলেন তারা কিন্তু মৃত্যুবরণ করেন। ভারতীয় সেনাবাহিনী কিন্তু আরো আগ্রাসী হয়ে পাকিস্তানকে কড়া হাতে দমন করার চেষ্টা করেছিলেন। 16 ডিসেম্বর 1971 সাল, সে সময় একটি মিটিং অর্গানাইজ করা হয়, যেখানে পাকিস্তানের পক্ষ থেকে লেফটেন্যান্ট নিয়াজি উপস্থিত ছিলেন এবং ভারতের আর্মির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জগদীশ সিং আরোরা। এই জগদীশ সিং যৌথ বাহিনীকে কিন্তু সে সময় রিপ্রেজেন্ট করছিলেন। অবশেষে 1971 সালে 16 ডিসেম্বরের বিকাল 4:31 এই যে ইয়া খান বন্দুক তুলে দেন আরোরার হাতে এবং আত্মসমর্পণ করে পূর্ব পাকিস্তানের কাছে। এই যে পশ্চিম পাকিস্তান কিন্তু ভারতের সাহায্যে অবশেষে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে বাধ্য হয় এবং বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে কিন্তু এগিয়ে আসে। শেষ হয় 8884 দিনের একটা ম্যারাথন লড়াই। যেভাবে ভারতের সেনাবাহিনী সে সময় বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদের সাহায্য করে যৌথ বাহিনী গঠন করে গোটা বিশ্বের কাছে পাকিস্তানের সেনাবাহিনীদের আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, তা কিন্তু ভারত এবং বাংলাদেশ দুজনেরই বিজয়। আর আজকের এই বিজয় দিবসে নরেন্দ্র মোদীর এই টুইট আমার কাছে মনে হয় নিঃসন্দেহে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এবং ইউনেস এবং বাংলাদেশের সেনাপ্রধানকে এক কড়া বার্তা, যারা ইতিহাসকে মুছে দিতে চান। কিছুদিন আগে ইউনেসের এই সমন্বয়করা যখন শপথ নিচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু বিভিন্ন যে শপথ নেওয়ার জায়গা, সেখান থেকে মুজিবুর রহমানের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ছবি সরিয়ে দেয়। এই যে ছবি সরিয়ে দিয়ে তারা ইতিহাসকে অগ্রাহ্য করতে চায়, আজকে কিন্তু নরেন্দ্র মোদী সেই বিষয়ে টুইট করে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, ইতিহাসকে সম্মান করো। ভারত এবং বাংলাদেশ যেভাবে অতীতে একসাথে চলেছে, ভবিষ্যতে হয়তো চলতে চায়। তোমরা শুধুমাত্র যাদের সঙ্গে লড়াই করেছিলে, অর্থাৎ সেই প্রো পাকিস্তানি হয়ে গিয়ে ভারতকে ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করতে পারো, কিন্তু ভারত কিন্তু সেই ইতিহাস তোমাদেরকে ভুলতে দেবে না। পরবর্তীকালে ঠিক দুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর অফিস থেকেও এই যে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণকারী যে একটা ছবি, সেটা কিন্তু সরিয়ে অন্যত্র স্থান দেওয়া হয়। এই ছবির সামনেই কিন্তু ভারতীয় সেনাপ্রধানরা মিটিং করতেন। শুধু তাই নয়, ভারতের ইতিহাসে এই মুক্তিযুদ্ধের এই সময়টাকেই ভারতীয় যে সেনাবাহিনী তাদের সব থেকে গৌরবময় অধ্যায় হিসাবে চিহ্নিত করে। কিন্তু এই ছবি সরিয়ে দেওয়া নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন সেনাবাহিনী বাংলাদেশকে কড়া বার্তা দিয়ে বলছে হয়তো বন্ধুত্বের সময় শেষ, এই বন্ধুত্বের যে ছবি আমরা গোটা বিশ্বের কাছে পোট্রে করতাম, তোমাদের একাধিক কর্মকাণ্ডে আমরা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত, আমরা হয়তো এই বন্ধুত্বকে আর স্বীকার করি না। তাই এই ছবির পিছনে এরকম ছবি রেখে আর মিটিং করার দিন হয়তো শেষ। অনেকে বলছেন এই ছবি সরিয়ে মিউজিয়ামে স্থান দেওয়া হয়েছে, এবার ওখানে একটা নতুন কিছু আর্কিটেক্ট আঁকা হবে। সব মিলিয়ে ভারতীয় সেনাবাহিনী বর্তমান যে বাংলাদেশের আদব কায়দা, বাংলাদেশের যে হুঙ্কার হুঁশিয়ারি, তাতেও কিন্তু বিরক্ত। অর্থাৎ ইতিহাস থাকলেও বর্তমানে ছবি কিন্তু অন্য কথা বলছে, তা কিন্তু আজকে বোঝাই যাচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদীর এই টুইট নিঃসন্দেহে মোহাম্মদ ইউনুস এবং সেনাবাহিনীকে ফের একবার হুঙ্কার দেওয়া বলে আমার ব্যক্তিগত অভিমত, যেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন ইতিহাসে ভারত যেমন ছিল ভবিষ্যতেও থাকতে পারে, যদি তোমরা সেই পাকিস্তানের সেন্টিমেন্ট থেকে নিজেদেরকে উইথড্র করে রাখো। আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে যেতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আপনারা জানেন এর আগে যখন 2001 সালে আওয়ামী লীগকে নির্বাচনে হারিয়ে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, এরপরে সন্ত্রাস দমনের জন্য অপারেশন ক্লিন হার্ট চালু করেছিল তৎকালীন বিএনপি সরকার, এবং সেটা শুরুর দিকে প্রশংসা পেলেও এরপরে বিনা বিচার বহির্ভূতভাবে অনেক হত্যার ঘটনা ঘটে, প্রাণহানির ঘটনা ঘটে এবং ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল সেই অপারেশন ক্লিন হার্ট নিয়ে। এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা দুষ্কৃতি করছে, যারা অপপ্রচার চালাচ্ছে এমন কিছু।
এই ব্যাপারটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি একটু খবরটা পড়তে চাই। খবরটা পড়ছি আমি সময় টেলিভিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে। এখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান জোরদারের সিদ্ধান্ত। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার কারণে গ্রেফতার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সভায় তিনি সভাপতিত্ব করেন। এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো শীঘ্রই দেখতে পাবেন আপনারা। এর আগে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই যে আওয়ামী লীগের কর্মসূচি বিজয় দিবস উপলক্ষে, এটা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন তারা এখনো নানানভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতার করা হবে। তিনি আরো বলেছেন, এ সময় আমরা দেখেছি যে তারা মানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছে বিজয় দিবস উপলক্ষে। এর আগে বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করলেও সেগুলো বাস্তবায়িত হয়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক রয়েছে। আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দেব। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে। বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রক্তের বিনিময়ে আমরা আমাদের আর এই স্বাধীনতা অর্জনে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তারই নেতৃত্বে, তারই অনুপ্রেরণায় আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে প্রতিটি অর্জনে তার অবদান রয়েছেন। তারই নেতৃত্বে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়ে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1966 সালে 6 দফা দাবি পেশ করেন, যে দাবি ছিল বাঙালি জাতির মুক্তি সনদ। কারণ এই বাঙালি জাতি পাকিস্তান হবার পর থেকে পাকিস্তানি শাসকদের তাদের দ্বারা সবসময় নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল। প্রায় 80 থেকে 90% মানুষই দরিদ্র, 80% মানুষই দরিদ্র সীমার নিচে বাস করত। একবেলা খাবার জুটত না, পরনে কাপড় নেই, রোগের চিকিৎসা নেই, শিক্ষার আলো নেই, যোগাযোগ ব্যবস্থা নেই। এই অন্ধকার যুগে জাতির পিতা ছোটবেলা থেকে মানুষের এই কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে তিনি সবসময় সেই ছোটবেলা থেকে নিজের কাপড় চোপড়, বই, ছাতা সবই মানুষকে দান করে দিতেন। এবং তারই একটা প্রতিজ্ঞা ছিল যে জীবনে একদিন এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনবেন, মানুষকে একটা সুন্দর জীবন দিবেন। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বারবার তিনি কারাগারে বন্দী হন, কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। কাজে 6 দফা দেওয়ার পর আপনারা জানেন যে ওই বন্দিখানায় তাকে গ্রেপ্তার করা হয়। 6 দফা দিয়ে সারা বাংলাদেশ তিনি সফর করেন। 35 দিনের মধ্যে তিনি 32টা মিটিং করেছিলেন বাংলাদেশের শহরে, বাংলাদেশের 32টা জায়গায়। তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, কোথাও নৌকা, কোথাও পানিতে যেতে হতো। 8ই মে তার বন্দি বাসা থেকে জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, 9 মে কারাগারে পাঠায়। 68 সালে 17 জানুয়ারির দিবাগত রাত, অর্থাৎ 18 জানুয়ারিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা ক্যান্টনমেন্টে কুর্মিটোলায় নিয়ে বন্দী করে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটি দেশাত্মক মামলা দেয়। বাংলাদেশের মানুষ 6 দফাকে তাদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করেছিল। আওয়ামী লীগের সকল নেতা কর্মী বলতে তাদের গ্রেপ্তার করে। কিন্তু 6 দফার এই দাবি নিয়ে
জন হরতাল পালন হয়। ওই হরতালে 11 জন সদস্য শ্রমিক লীগের মনুমিয়া সহ 11 জন মৃত্যুবরণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারে রোজরাম চাচা যদি আপনারা পড়েন, সেখানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। এবং আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হলে এদিকে ছাত্র জনতা এক হয়ে আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে মতিউর রহমান মাত্র ক্লাস 10 পড়তে একটি ছেলে শিশু সহ অনেক মানুষ জীবন দেয়। বাঙালির উপর গুলি চালিয়েও পাকিস্তানি শাসকরা এই আন্দোলন দমাতে পারেনি। এক পর্যায়ে আইয়ুব খান বাধ্য হয় 21শে ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে এবং 22শে ফেব্রুয়ারি 1969 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। এর মধ্যে অনেক ইতিহাস আছে, কারণ এই আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে প্যারোলে নিয়ে যেতে চায় আইয়ুব খান তাদের সাথে বৈঠক করতে, কিন্তু আমার মায়ের কথা ছিল যে প্যারোলে যাবে না, মামলা প্রত্যাহার করতে হবে। অনেক নেতারাই প্যারোলে যাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু আমার মা না, তিনি খুব শক্তভাবে এই জিনিসটা ধরেন। এক পর্যায়ে আইয়ুব খান বাধ্য হয়, জাতির পিতা ফিরে আসেন। 1970 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আর প্রাদেশিক পরিষদেও মাত্র 2টি সিট ছাড়া সব সিটগুলি আওয়ামী লীগ পেয়েছিল। 169টা সিটের মধ্যে 167টা শুধু আওয়ামী লীগ পায়। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার ফলে পাকিস্তানের শাসকরা কিন্তু বাঙালিদের শাসন ক্ষমতা দিবে না, অথচ জনসংখ্যার দিক থেকে এই উপবাংলার মানুষই তো সংখ্যাগরিষ্ঠ ছিল। এখানে 56% মানুষ আর পশ্চিম পাকিস্তানের কম সংখ্যা, কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে তারা ক্ষমতায় যেতে দেবে না। 5 ডিসেম্বর 70 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সরদি সাহেবের মৃত্যুবার্ষিকীতে বক্তৃতা দেন, সেই দিন তিনি ঘোষণা দেন যে এই ভূখণ্ড পূর্ববঙ্গের নাম হবে, এই পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ। কাজে বাংলাদেশ নামটা এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই দেওয়া ছিল। এবং যখন 70 নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন যখন ক্ষমতা দেয় না, এবং জাতির পিতার দাবি ছিল যে আমাদের এই বাংলাদেশের মাটিতেই অর্থাৎ পূর্ববঙ্গ। গাজার পর তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এই 16ই ডিসেম্বর সারাদিন কি হয়েছে, অন্যদিকে রাতের মধ্যে কি হচ্ছে, কর্মীরা কি করতেছে। আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছিল, তাদেরকে কিন্তু গণপিটুনি দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। এইসব আলোচনা হয়েছে, আবার সমালোচনা হয়েছে, এইসব নিয়ে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এই যে ভারত এবং বাংলাদেশের বিষয় নিয়ে? বাংলাদেশ কিন্তু বসে নাই, বাংলাদেশও কিন্তু বর্তমানে অনেক শক্তিশালী। বাংলাদেশকে অনেকে সরাসরি সাপোর্ট দিচ্ছে, অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, সব কিছু দিয়ে, এবং বাংলাদেশ বর্তমানে দ্বিগুণ শক্তিশালী হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূস রয়েছেন, তিনি বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই সাধারণ মানুষরা এখন কথা বলার সুযোগ পেয়েছে এবং আন্দোলন করার সুযোগ পেয়েছে, সংগ্রাম করার সুযোগ পেয়েছে। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।